পার্লামেন্টে আজকে কারা আসছে, এটা না মানার কারণটা কি? 3 ভাগের 1 ভাগ হলো ব্যবসায়ী, আর 1 ভাগ হলো অশিক্ষিত। সশিক্ষিত মানে কি? অশিক্ষিত। এটা অশিক্ষিত না লেখে ভদ্র ভাষায় লেখে কি সশিক্ষিত। ও পার্লামেন্ট কি বুঝবে? একটা বক্তব্য রেখে দিলাম মাইকের সামনে, হ্যাডাম দেখাই দিলাম, বউ দেখলো যে আমার জামাই তো হ্যাডাম দেখাইছে, পার্লামেন্টে একটা বক্তব্য রেখে আসছে। তার কিছু এলাকাতে লোক থাকে, তারাও বলে যে আমার স্যার তো হ্যাডাম দেখাইছে, এটা ভালো বক্তব্য রাখছে। সে যে পার্লামেন্ট শব্দ বানানো করতে পারে না, এটা তো বহু বুঝে না। সংস্কার কি জিনিস এটা তো তার বউ বা তার সমর্থকরা বুঝে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে চারিদিকের থেকে কিছু দুষ্ট চক্র ঘিরে রেখেছে। আপনাকে এই দুষ্ট চক্র ভেদ করতে হবে, অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিতে কোনো আপত্তি নেই। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। প্রেসিডেন্ট জিয়া যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিল, সর্বপ্রথম আমি একজন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, ইস্পাহানি সাহেব। ইস্পাহানি সাহেব যখন রুমে ঢুকলো, উনি আমাকে টেলিফোন করলেন, বলে না সরি, ইস্পাহানি সাহেবকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিলাম, উনি যখন অ্যাপয়েন্টমেন্ট এটা কার্ডটাকে ওটা দেখার পরে উনি আমাকে ডাকলেন, ইস্পাহানি সাহেবের সাথে আমার কি করণীয়, ওনার কিসের জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছ? আমি যেটা হয়তো আপনাকে আমি আগে বলা উচিত ছিল, আপনি কি ব্যবসা বুঝেন? আপনি তো আর্মির থেকে আসছেন, ব্যবসা তো আপনি বুঝেন না, আমিও বুঝি না। সুতরাং ইস্পাহানি সাহেব একজন ব্যবসায়ী, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ধরনের অভিযোগ নেই। তার জীবনের সমস্ত রুজি রোজগার যা কিছু পুঁজি আছে সব কিছু তৎকালীন বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে করেছে, বর্তমান বাংলাদেশেই করেছে, অন্য জায়গায় সে কোনো পুঁজি করে নাই। তার বাড়ি হলো ইরানেই। সুতরাং তার কাছ থেকে সঠিক তথ্যগুলি পাবেন, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে ব্যবসায়ীরা ফাঁকি দেয়, ট্যাক্স কিভাবে ফাঁকি দেয়, সরকারের কি করণীয়, ব্যবসায়ীদেরকে আরো উৎসাহিত করার জন্য কি করণীয়। আপনি শুধু শুনতে থাকবেন, মাঝে মাঝে প্রশ্ন করবেন। উনি আমাকে বললেন যে এটা আগে বলো নাই কেন? আমি যে আগে বলি নাই, আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে এটা বলতে পারি নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার চারিপাশে যারা আছে সরকার পরিচালনায়, তারা অভিজ্ঞ নয়, সুতরাং আপনাকে বিপদগামী করছে। রেজাল্ট কি হবে? আমরা যারা 11 দলীয় ঐক্য জোটে আছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে আমরা ক্ষান্ত হব না। এটা হলো আমাদের প্রাথমিক স্টেজ। এরপরের স্টেজ হবে বিভিন্ন বিভাগে বিভাগে জনসভা, এরপরে হবে জেলায় জেলায় জনসভা, এরপরে হবে পুরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান। এটা কি আপনি সামাল দিতে পারবেন? আপনি নিশ্চয়ই মাঝে মাঝে ভিডিও দেখেন, আপনার লোকেরা যখন নয়াপল্টনে কড়া বক্তব্য রাখছিল, পুলিশ আসুক, গুলি করুক, দেখি কিভাবে করে, আমি প্রথমে বুক দিয়ে দাঁড়ায় থাকবো। ঠস করে যখন একটা গুলির আওয়াজ হলো, সে সকলের আগে দৌড়ে চলে গেল। এটা ভিডিওতে আছে, আমি ওটা বলতে চাচ্ছি না, বাকি জিনিসটা বাকি অর্ধেকটা বলতে চাচ্ছি না, জানি। এ হলো তাদের অবস্থা। আমরা যখন বিএনপিতে ছিলাম এটা ছিল না, আমরা বুক পেতে কাজ করেছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এরশাদের বিরুদ্ধে সর্বশেষ পতনের মিছিলটা আমার নেতৃত্বে হয়েছিল। আমার সাথে ছিল আমানুল্লাহ আর খায়রুল কবির খোকন আর ছাত্র দল যুব দলের নেতারা। আমরা শুরু করেছিলাম গুলিস্তান থেকে
আমাদের লক্ষ্য ছিল মৌচাক পর্যন্ত যাওয়া। নেতারা ফটো উঠানো শেষ, পাশে তাদের গাড়ি দাঁড়ায় থাকে, গাড়িতে করে তারা চলে যায়, মোটরসাইকেল থাকে। শেষ পর্যন্ত আমার মৌচাক পর্যন্ত ছিল ব্যারিস্টার রফিক, আর কেউ ছিল না। মৌচাকের পরে উনিও ছিলেন না, মৌচাকের পরে উনিও চলে গেলেন। আমি যখন পুলিশের পোস্টে উঠে দেখলাম 20,000-এর উপরে লোক আছে, তখন আমি চিন্তা করলাম আজকেই 144 দ্বারা ভঙ্গ করব। নাও আর নেভার, হয়তো আজকে না হলে কখনো না। আমি আগে থাকলাম, আমানুল্লাহ আমানকে বললাম যে আমার পিছনে থাকো, খায়রুল কবির খোকনকে বললাম পিছনে থাকো, নেতারা গুলি আমার উপরে আসবে। এটা ভঙ্গ করে আমরা মেইন রোডে জোহরা মার্কেট পর্যন্ত গেলাম। যাওয়ার পথে অনেক বাধা বিঘ্ন হলো, আর্মিরা বন্দুক উঁচা করলো, তাদেরকে আমরা বললাম তোমরা বন্দুক নিচে করো, তোমাদের সাথে তো আমাদের কোনো ঝগড়া নাই। আমরা যে ঝগড়াগুলি করতেছি এগুলি তোমাদের জন্যই করতেছি, তোমাদের পরিবারের জন্যই করতেছি। তোমাদের পরিবার তো আমাদের সাথেই থাকে। তুমি হয়তো আর্মিতে আছো, তুমি হয়তো নেভিতে আছো, কিন্তু তোমার বাপ চাচা তোমার পরিবার তারা তো আমাদের সাথে কষ্ট পাচ্ছে, সুতরাং বন্দুক নিচে করো। ওখান থেকে যখন ফিরে যাব তখন চিন্তা করলাম যে আমার নিজের বাসায় যাওয়াটা ঠিক হবে না, গ্রেপ্তার করতে পারে। তখন আমি চলে গেলাম, আমার এখনো স্মরণ আছে, আগের সাবেক মন্ত্রী ক্যাপ্টেন নুরুলের বাসায়। উনি একসময় নেভির চিফ ছিলেন। ওনার ওখানে গিয়ে বলে কি খাবে, আমাদের একটা 7 আপ দেন, আমি একটু হাতটা ধুয়ে আসি। হাতটা ধুইতে গেলাম, উনি বললেন তাড়াতাড়ি আসো। তা আমি কি হয়েছে, বলছে এরশাদ পতন হয়ে গেছে, এরশাদ ক্ষমতা ছেড়ে দিছে। হাত ধোয়ার আর সুযোগ পাই নাই। তো আপনাদেরও কীরকম অবস্থা হবে এটা তো আপনারা অনুমান করতে পারেন। তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু ভিন্ন। এখন আমাদের ছেলেরা কিভাবে জান দিতে হয়, কিভাবে শহীদ হইতে হয় সেটা শিখে গেছে। তখন কিন্তু আমরা যখন আন্দোলন করেছি তখন শহীদ হওয়া শিখে নাই, এখন কিন্তু জান দেওয়া শিখেছে। যেভাবে চাঁদাবাজি হচ্ছে অকল্পনীয়। আজকে পূর্বকোণে পত্রিকায় আপনারা দেখেন, আমার এলাকায় কোনো জমির মাটি রাখছে না, উপরের ভাগ ইট বানানোর জন্য নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশে হচ্ছে। ফলে কি হবে, আপনার কৃষির উৎপাদন হ্রাস পাবে, গর্ত বাইরে যাবে, পানি জমা হবে, ফসল নষ্ট হবে। ইট বানানোর জন্য কত ক্ষতি হচ্ছে দেশের। অথচ ওখানে জনপ্রতিনিধিরা বলছে যে বা যারা করে তাদের ঘর ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় ড্রাগ কিছু কমেছিল, ইয়াবা ট্যাবলেট, বাবা, ওটা আমাদের ওখানে বলে বাবা, ইয়াবা ট্যাবলেট। এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে, কারণ সোজা পয়সা কামানোর জন্য এর থেকে আর ভালো কোনো ব্যবস্থা নেই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। আপনারা হয়তো স্মরণ আছে, ওবায়দুল কাদের প্রতি মাসে 1-2 বার করে কক্সবাজার যাইত। আপনারা মনে করতেছেন, তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বেটা বারবার কক্সবাজার যাও কেন, রাজশাহী যাও না কেন, দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যাইতো বৌদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। এখন কিন্তু এটা পুনরায় শুরু হয়ে গেছে। আমাদেরকে বাধ্য করছে সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত যাবে, সরকার পতন না হওয়া পর্যন্ত। হয়তো সরকার এই সংস্কার, আমরা যেটা বলছি তারা যেটা বলেছিল এটার মধ্যে কোনো ভিন্নতা নাই। এই সংস্কারগুলি করতে হবে, এই পার্লামেন্টের এই অধিবেশনে করতে হবে। দরকার হলে পার্লামেন্ট 3 দিন এক্সটেন্ড করেন, 4 দিন এক্সটেন্ড করেন। এটা তো কোনো রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না। 7 দিন এক্সটেন্ড করে এটা শেষ করেন।
তাহলে বাইরে যে অসন্তোষ, দ্রব্যমূল্য নিয়ে সমস্যা, যুদ্ধের কারণে সমস্যা, এটা যে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে না, এটা এখনো কেউ হলফ করে বলতে পারবে না। অবস্থা কিন্তু ভালো না। অনেক দেশ ইতিমধ্যে একসাথে হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, চায়না আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে। রাশিয়া আগের থেকে আনকন্ডিশনাল সাপোর্ট। ইরাক, যেটা ইরানের বিরুদ্ধে ছিল, তারাও আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে। পার্শিয়াল সাপোর্ট দিয়েছে কাতার। অর্থাৎ মুসলিম দেশগুলি আস্তে আস্তে একসাথে হচ্ছে। হয়তো সৌদি আরবিয়া আসতেও পারে, নাও আসতে পারে। না আসলেও কিন্তু কোনো ক্ষতি নেই। ইরান হলো সবচেয়ে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে একটা সভ্য দেশ, প্রাচীন দেশ। তারা যোদ্ধা, তারা কখনো হার মানবে না। তারা শাহাদত বরণ করবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। এটা তারা দেখাই দিয়েছে। আমেরিকার মতো একটা পরাশক্তিকে নদীর মধ্যে হাবুডুবু খাওয়ার জন্য নামাই দিয়েছে। আপনাদের মাধ্যমে জাতিকেও এটা বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা সরকারের কোনো অশুভ কামনা করি না। আমরা চাই জনগণের যেটা অধিকার, জনগণের যেটা সুবিধা হবে, দেশের জন্য যেটা ভালো হবে, এই সংস্কারগুলি যেন অনতিবিলম্বে সংসদে পাশ হয়। কি আগে হলো না পরে হলো, এটাতে কিছু আসে যায় না। আমরা চাই সংস্কারগুলি পাশ হোক, দেশে স্বস্তি ফিরে আসুক। বিরোধী দল অযথা আপনাদের বিরুদ্ধে কোনো কিছু করবে না, বরং এগুলি পাশ হওয়ার পরে বিরোধী দলের সাথে একটা গোলটেবিল বৈঠক করেন, সবাইকে ডাকেন, অভিজ্ঞ লোকদেরকে ডাকেন। অর্থনৈতিক যে অবস্থা সৃষ্টি হবে বা হয়েছে, এটার থেকে কিভাবে বের হতে পারে। টাকা ছাপাইয়ে তো কোনো কাজ করতে পারবেন না। টাকা ছাপাইয়ে ইনফ্লেশন বেড়ে যাবে, 10 টাকার জিনিস 50 টাকা হবে, এটা চালানো সম্ভব হবে না।